আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। শহীদি কাফেলা প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাংবাদিকদের সাথে আজকের এই মত বিনিময় সভার উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, অত্র বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি সেক্রেটারি, উপস্থিত জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, দীর্ঘদিন পরে আমাদের দেখার সুযোগ হয়নি ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির সাংবাদিকদের নিয়ে মত বিনিময় করছে, কিন্তু আমরা শুনেছি এরকম জাতীয় একটা কালচার ছিল। আমরা আমাদের সাংগঠনিক লাইফে বা রাজনীতি যতদিন করছি, ক্যাম্পাসগুলোতে সহ অবস্থান বা স্বাভাবিক কার্যক্রমের পরিবেশ আমরা দীর্ঘদিন পাইনি। এই দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্যাম্পাসের ছাত্রদের কল্যাণের জন্য কার্যক্রম পরিচালনা করার তৌফিক দান করেছেন, আপনাদের সাথে এসে আপনাদের কথাগুলো শোনা এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণ আন্দোলনে যে ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। পাশাপাশি যারা আহত হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন, এ সকল ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন, শেফায়ে আজেলা শেফায়ে কুল্লিয়া নসিব করেন। যারা পৃথিবী থেকে চলে গিয়েছেন তাদের পরিবার, শোক সন্তস্ত পরিবারের জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের পরিবারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, যে রক্তের বিনিময়ে যে পদচারণার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত একটি চমৎকার বাংলাদেশে কাজ করার সুযোগ পেয়েছি, নিঃসন্দেহে এটা জুলুম নির্যাতনের একটা চরম সীমায় যখন আমরা পৌঁছে গিয়েছিলাম, মানুষের কথা বলার বাক স্বাধীনতা যখন কেড়ে নেওয়া হয়েছিল, যুবকদের কর্মদক্ষতাগুলোকে যখন কেড়ে নেওয়া হয়েছিল, চেতনার কথা বলে যখন একটি জাতির মধ্যে, নিজের স্বজাতির মধ্যে বিভাজন তৈরি করা হয়েছিল এবং সম্পদ কুক্ষিগত করে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এমন ভাবে তৈরি করা হয়েছিল, একটা সংখ্যক মানুষের কাছে প্রচুর সম্পদ যখন জিম্মি হয়েছে, এরই প্রতিবাদে মানুষ একটি অ্যাকশনারি একটা রিভলিউশনের জন্য রাস্তায় নেমে এসেছিল ছাত্র জনতার আহ্বানে, এবং সেই আহ্বানের সাড়া দিয়ে এই স্বৈরাচারের পতন হয়েছে। এ বাংলাদেশের জন্য এটা খুবই ইউনিক একটা ব্যাপার। বা ভারতবর্ষের টোটাল ইতিহাস যদি বিশ্লেষণ করি, এটা যদি 1500 বছরের ইতিহাসও আপনি বিশ্লেষণ করেন, এটা হচ্ছে দ্বিতীয় একটি ঘটনা যেটা বাংলাদেশের বাইতুল মোকাররমের মসজিদের খতিব থেকে শুরু করে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইউনিয়ন পর্যায়ের একটা নেতাকেও যেখানে খুঁজে পাওয়া যায় নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। এত অপকর্ম তারা করছে রাজনীতিক ভাবে, এই রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে লাঠিয়াল বাহিনী এবং অস্ত্রাগারের একটা বিশাল ভান্ডার তৈরি করেছিল পুলিশ বাহিনীকে দিয়ে, যার মাধ্যমে মানুষকে গুম করা, খুন করা এবং তাদের ব্যাপারে কোনো কথা বললে তাকে মামলায় জর্জরিত করা, দেশান্তরিত করা, দেশের মধ্যেই তাকে লাঞ্ছিত করা, সম্পদ কেড়ে নেয়া, এই যে কার্যক্রমগুলো তারা করেছিল, নিঃসন্দেহে এটা আমাদের জাতির জন্য অনেক লাঞ্ছনার একটি ইতিহাস। এই ইতিহাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করেছেন। আমরা নতুন ভাবে এই সমাজকে, এই রাষ্ট্রকে ভালোবাসি, রাষ্ট্রকে গড়ে তুলতে চাই। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে পতিত আওয়ামী ফ্যাসিবাদ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, সেই ফ্যাসিবাদের বিচার এখনো আমরা দৃশ্যমান কোনো বিচার দেখতে পাচ্ছি না। 8 মাস চলে গিয়েছে। এই বিচারের দীর্ঘসূত্রিতা এবং পরবর্তীতে নির্বাচন হয়ে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে এই বিচার যে আর কন্টিনিউ করবে, এরকম আস্থা এবং বিশ্বাস আমাদের আসলেই নাই। কারণ পূর্ববর্তী ইতিহাস এটা বলে যে স্বৈরাচার যখন 90-এ এরশাদের পতন হয়, এই এরশাদকে আবার পুনর্বাসন করেছে এই রাজনীতিবিদরা, এবং বারংবার এই ইতিহাসগুলো বাংলাদেশে পুনরাবৃত্তি হয়েছে। সুতরাং এই জুলাইকে নিয়ে যারা রাজনীতি করছে এবং জুলাইয়ের যে গণহত্যা হয়েছে এর বিচারের দাবি না করে যারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই নিজেদের কার্যক্রম পরিচালনা করছে, আমার মনে হয় ছাত্র জনতা তাদের এই কার্যক্রমকে আবার রেড কার্ড দেখাবে, লাল কার্ড দেখিয়ে দিবে। এটা সহ্য করা হবে না। আমরা অতি দ্রুত ফ্যাসিবাদ এই হাসিনার বিচার নিশ্চিতকরণের জন্য সরকারকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি এবং বারংবার আমরা বলার চেষ্টা করছি, একেবারে দৃশ্যমান সব ভিডিও ফুটেজ রয়েছে। এটা 1971 সাল না, যে যেখানে কোনো ধরনের এভিডেন্স ছিল না, যেখানে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা অনেক কঠিন কাজ ছিল,
বাংলাদেশে এখন প্রতিটা ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে, গভর্নমেন্টের কাছে এভিডেন্স রয়েছে। ডিজিএফআই, সিটিএসপি, এনএসআই, পিবিআই থেকে শুরু করে সকল গোয়েন্দা সংস্থা, তাদের কাছে সকল প্রকার রিপোর্ট জমা হয়ে রয়েছে। আমরা ভিডিও ফুটেজ গুলো অনলাইন গণমাধ্যম গুলো বিশ্লেষণ করলে এবং প্রিন্টিং মিডিয়া গুলো বিশ্লেষণ করলে আমরা সব কিছু পরিষ্কার দেখতে পাই। এত পরিষ্কার তথ্য প্রমাণ পাওয়ার পরও তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় এই সন্ত্রাসী নিষিদ্ধ গোষ্ঠীকে আমরা আবার দেখতে পাচ্ছি মিছিল মিটিং করছে, গুপ্ত হত্যা চালাচ্ছে, মানুষের ঘর বাড়িতে আক্রমণ চালাচ্ছে। অনলাইনে তারা আবার সংঘবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদ, পতিত ফ্যাসিবাদ আবার নিজেকে দাবি করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি সে এখন আছে। আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি আওয়ামী লীগের যে অনলাইন সভাগুলো অনুষ্ঠিত হয় সেখানে এখানে উপস্থিত থাকছে বিজেপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। তার মানে এটা বোঝাই যাচ্ছে আওয়ামী লীগকে আসলে কারা প্যাট্রোনাইজ করতো। মূলত তারা বাংলাদেশে একটি আওয়ামী লীগ ছিল হচ্ছে বাংলাদেশে ইন্ডিয়ার বা বিজেপির মোদির একটা সেবা দাসী হিসেবে কাজ করছে। সেবা দাসী হিসেবে যতটুকু কাজ তাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটাই করেছে। এজন্য তার বক্তৃতায় সে বলেছে, একেবারে নির্লজ্জ ভাবে বলেছে, ইন্ডিয়াকে যা দিছে তা কোনোদিন তারা বলতে পারবে না। এমন দেয়া দিছে যে কিছুই বলতে পারবে না, আর দেশের জনগণের জন্য কিছুই তারা করে না। আমরা আমরা এই জিনিসগুলোর একটা পরিবর্তন চাই। জাতি হিসেবে আমরা সম্মানের সাথে বেঁচে থাকতে চাই, আমাদের সার্বভৌমত্বের সাথে আমরা আমাদের জীবনকে এই দেশে পরিচালনা করতে চাই। এজন্য আপনাদের কাছে আমাদের কতগুলো উদাত্ত আহ্বান, বিশেষ করে ক্যাম্পাসে যারা সাংবাদিকতা করেন, সাংবাদিকদের আমরা বলি জাতির জাগ্রত বিবেক। জাতি যখন ঘুমন্ত থাকে, জাতিকে তারা বিভিন্ন ন্যারেটিভ সামনে নিয়ে আসে। জাতির সামনে যখন তারা পর্দা ফেলে দেয়, জাতি তখন বিভ্রান্ত হয়। মিডিয়া বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করে, এর মাধ্যমে একটা বিপ্লবের রূপান্তর হয় অনেক কিছু। জুলাই গণ আন্দোলনে মিডিয়াগুলোকে যেভাবে কন্ট্রোল করা হয়েছিল, মেইন স্ট্রিম মিডিয়াগুলো, এরকম সময় আমরা দেখেছি ক্যাম্পাস সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়েও সাংবাদিকতা পেশায় তারা সুনিপুণ দক্ষতার পরিচয় দিয়েছে। আমি গতকাল যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলাম, তাদের ভিতরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সভাপতি বলছিল জীবনের রিস্ক ছিল আমাদের, গ্রেফতার করবে একেবারে এমন পর্যায়ে চলে গিয়েছে, আমাদেরকে ক্যাম্পাসে থাকতে দিচ্ছে না সংবাদ সংগ্রহ করার জন্য, আমরা আশ্রয় নিচ্ছি বিভিন্ন বাড়িঘরে। এটা ছিল আমাদের নর্মাল সিনারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির উপরে যে আঘাতগুলো তারা আমাদের সাথে মত বিনিময় বলেছে, আমাদের চোখ থেকে পানি এসেছে। এমন রিস্ক, জীবনের রিস্ক নিয়ে শুধুমাত্র ক্যাম্পাসের সাংবাদিকরা টিকে ছিল, দাঁড়িয়েছিল, প্রতিটি ক্যাম্পাসগুলো সত্য সংবাদগুলো উপস্থাপন করেছিল। এই কারণেই আমরা দেখেছি জুলাইয়ে যেভাবে কনস্পাইরেসি করে একটা একটা অন্যরকম পরিবেশ শেখ হাসিনা করতে চেয়েছিল, যে দায় চাপিয়ে দেওয়ার যে কালচার তারা তৈরি করতে চেয়েছিল, সেই জায়গা থেকে তারা পারে নাই, ব্যর্থ হয়েছে।